বন্ধুরা, কল্পনা করুন এমন একটা দৃশ্য, একটা অন্ধকার ঘরে রাশি রাশি বারুদ রাখা আছে, আর সেই ঘরে 3-4 জন শক্তিশালী মানুষ হাতে জ্বলন্ত দেশলাই কাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। কেউ সলতেতে আগুন ছড়াতে চাইছে, কেউ চায় পুরো ঘরটা জ্বালিয়ে দিতে, আর কেউ চাইছে সেখান থেকে নিজের ফায়দা লুটতে। ঠিক এই ভয়ঙ্কর মুহূর্তটার মুখোমুখি দাঁড়িয়েছিল গত সপ্তাহের মিডল ইস্ট। একদিকে ইরানের দাউ দাউ করে জ্বলতে থাকা রাজপথ, অন্যদিকে ইসরায়েলের অত্যাধুনিক মিসাইল সিস্টেমের গর্জন, আর আটলান্টিকের ওপার থেকে ডোনাল্ড ট্রাম্পের একটা ছোট কিন্তু মারাত্মক স্টেটমেন্ট, যাতে লেখা ছিল হেল্প ইজ কামিং। আর ঠিক এই ক্রান্তি লগ্নে যখন সারা পৃথিবী একটা তৃতীয় বিশ্বযুদ্ধের বা অন্তত একটা ভয়াবহ রিজিওনাল ওয়ারের প্রহর গুনছে, তখন নিঃশব্দে পা রাখলেন ভ্লাদিমির পুতিন। প্রশ্নটা হলো, কেন? পুতিন কি হঠাৎ করে শান্তিদূত হয়ে গেলেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর চেস গেম? আজ আমি আপনাদের সামনে খুলে দেব জিওপলিটিক্সের সেই গোপন ফাইলগুলো, যা সচরাচর সংবাদপত্রের প্রথম পাতায় দেখা যায় না। জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। শুরুতেই বলে রাখি, আজকের এই আলোচনা কোনো সাধারণ নিউজ নয়। এখানে কোনো ফ্ল্যাশি ভিজুয়াল পাবেন না, কোনো নাটকীয় এডিটিংও নেই, কারণ বাস্তব অনেক সময় ছবির চেয়েও বেশি জটিল হয়। আজ আমরা শুধু পিওর অ্যানালিসিস করব। আমরা বুঝবো যে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো যখন চাল দেয়, তখন সাধারণ মানুষের জীবন কিভাবে ওলট পালট হয়ে যায়। আপনাদের যদি মনে হয় যে দুনিয়ার রাজনীতিতে সাদা কালো বলে কিছু আছে, তাহলে আজকের ভিডিওটা আপনাদের সেই ধারণা বদলে দেবে। চলুন সময় নষ্ট না করে সরাসরি ঢুকে পড়ি আজকের মূল বিষয়ে। প্রথমে আলোচনা করা যাক ইরানকে নিয়ে। একটা দেশ যার সভ্যতা 1000 বছরের পুরনো, কিন্তু আজ সেই দেশটা একটা প্রচণ্ড অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। কেন এই আগুন? সহজভাবে বললে এটা অনেকটা আমাদের বাড়ির সেই পুরনো প্রেসার কুকারের মতো, যার সেফটি ভাল্বটা জং ধরে আটকে গেছে। অনেক দিন ধরে ভেতরে তাপ বাড়ছিল, স্টিম বেরোনোর জায়গা পাচ্ছিল না, আর শেষমেশ যা হওয়ার তাই হয়েছে। ইরানের এই অশান্তি বা আনরেস্ট কিন্তু একদিনে তৈরি হয়নি। দীর্ঘদিনের ইকোনমিক স্যাংশন বা অর্থনৈতিক অবরোধ সাধারণ মানুষের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কল্পনা করুন, আপনার পকেটে টাকা আছে কিন্তু দোকানে চাল নেই, কিংবা চাল থাকলেও তার দাম আকাশ ছোঁয়া। ঠিক এই অবস্থাই হয়েছে ইরানের সাধারণ মানুষের। এর সঙ্গে যোগ হয়েছে সোশ্যাল রেস্ট্রিকশনস এবং সরকারের লৌহকঠিন শাসন বা স্টেট ক্র্যাকডাউন। যখন একদল তরুণ তরুণী রাস্তায় নেমে নিজেদের অধিকারের কথা বলে, আর তার উত্তরে রাষ্ট্র যখন লাইভ বুলেট ব্যবহার করে, তখন সেই লড়াই আর শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ থাকে না। এটা তখন হয়ে যায় একটা গ্লোবাল পয়েন্ট অফ ইন্টারেস্ট। গ্লোবাল পলিটিক্সের ভাষায় একে বলা হয় ইন্টারনাল ইনস্টেবিলিটি লিডিং টু দ্য ফরেন ইন্টারভেনশন। অর্থাৎ ঘর যখন দুর্বল হয়, তখন বাইরের লোক উঁকি মারার সুযোগ পায়। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝখানে আগুনে পেট্রোল ঢালার কাজটা করলেন কে? অবশ্যই ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এমন একজন মানুষ যিনি ডিপ্লোমেসিকে একটা রিয়েলিটি শোর মতো দেখেন। তিনি যখন টুইট করে বা কোনো বিবৃতিতে বললেন হেল্প ইজ কামিং, তখন ইরানের রাজপথে থাকা প্রতিবাদীদের মনে একটা মিথ্যা আশার সঞ্চার হলো। তারা ভাবলো হয়তো এবার সরাসরি ইউনাইটেড স্টেটস মিলিটারি হস্তক্ষেপ করবে। কিন্তু অন্যদিকে তেহরানের শাসক গোষ্ঠী অর্থাৎ ইরানি সরকার ভাবলো এটা তো রিজিম চেঞ্জের চক্রান্ত। তারা ভাবলো যদি এখন প্রতিবাদীদের কঠোরভাবে দমন না করা যায়, তাহলে হয়তো দেশের সার্বভৌমত্ব বা সভারেন্টি নষ্ট হয়ে যাবে। ফলে কি হলো? যে দমনপীড়ন আগে সাধারণ ছিল, সেটা হয়ে গেল ব্রুটাল। মৃত্যু মিছিল আরও দীর্ঘ হলো। ট্রাম্পের এই 3টে শব্দ আসলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আরও বিপন্ন করে তুলল। ট্রাম্পের এই নীতিকে অনেকে আমেরিকা ফার্স্ট বললেও আসলে এটা ছিল কনফিউশন ফার্স্ট। কারণ যখন আমেরিকা ধোঁয়াশা তৈরি করে, তখন আঞ্চলিক শক্তিগুলো নিজেদের বাঁচানোর জন্য আরও মরিয়া হয়ে ওঠে। এবার আসা যাক এই সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রহস্যময় চরিত্রটিতে, ইসরায়েল। ইসরায়েলের নীতি খুব পরিষ্কার। তারা বিশ্বাস করে সাইলেন্স ইজ দ্য লাউডেস্ট সিগন্যাল। যখন মধ্যপ্রাচ্যে ঝড় ওঠে, তখন ইসরায়েল সাধারণত খুব মেপে কথা বলে, কিন্তু তাদের নজর থাকে সবসময় সূক্ষ্ম। ইসরায়েলের জন্য ইরান একটা এক্সটেনশিয়াল থ্রেট বা অস্তিত্বের সংকট। কেন? কারণ ইরানের নিউক্লিয়ার অ্যাম্বিশনস। ইসরায়েল খুব ভালো করেই জানে, ইরান যদি একবার পারমাণবিক শক্তি অর্জন করে ফেলে, তাহলে এই অঞ্চলের শক্তির ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার চিরতরে বদলে যাবে। তাই ইরানের অন্দরে যখনই বিশৃঙ্খলা দেখা দেয়,
ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ তাদের প্রস্তুতি বাড়িয়ে দেয়। জিওপলিটিক্যাল অ্যানালিস্টদের মতে যদি আমেরিকা ইরানের উপর কোনোভাবে ছোটোখাটো আক্রমণও করত, তবে ইসরায়েল তার পুরো সুযোগ নিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো বা নিউক্লিয়ার ফ্যাসিলিটিস গুঁড়িয়ে দিত। এটাকে বলা হয় প্রিএমপ্টিভ স্ট্রাইক। কিন্তু পুতিন জানতেন যদি একবার এই চেইন রিয়াকশন শুরু হয় তবে তা থামানোর ক্ষমতা কারো থাকবে না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, ভ্লাদিমির পুতিন কেন হঠাৎ এত আগ্রহী হলেন? তার তো নিজের ঘর অর্থাৎ ইউক্রেনে আগুন লেগে আছে। রাশিয়া এখন নিজেই ইকোনমিক স্যাংশনের চাপে পিষ্ট। তাহলে কেন তিনি ইরানের এই ঝামেলায় হাত গলালেন? এখানে একটা মজার উপমা দেওয়া যাক। ধরুন আপনার নিজের বাড়িতে বিশাল অশান্তি চলছে, কিন্তু আপনি হঠাৎ করে আপনার প্রতিবেশীর ঝগড়া মেটাতে এগিয়ে এলেন। কেন? কারণ আপনি জানেন ওই প্রতিবেশীর বাড়ি যদি একবার জ্বলে ওঠে তবে সেই আগুনের আঁচ আপনার দেয়ালে এসেও লাগবে। পুতিন খুব প্র্যাকটিক্যাল মানুষ। তিনি জানেন ইরান যদি একবার ধসে পড়ে তবে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়বে, আর মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য বাড়া মানেই রাশিয়ার জন্য সেটা স্ট্র্যাটেজিক ডেথ। তাছাড়া ইরান আর রাশিয়ার সম্পর্ক কোনো সাধারণ বন্ধুত্ব নয়, এটা হলো স্ট্র্যাটেজিক নেসেসিটি। সিরিয়া যুদ্ধে পুতিন দেখিয়েছেন কিভাবে বাশার আল আসাদকে রক্ষা করে তিনি ভূমধ্যসাগরে রাশিয়ার আধিপত্য বজায় রেখেছেন। ইরান রাশিয়ার জন্য একটা বাফার জোন হিসেবে কাজ করে। ইউক্রেন যুদ্ধের জন্য প্রয়োজনীয় অনেক ড্রোন এবং সামরিক সরঞ্জাম ইরান সরবরাহ করছে। তাই ইরানের পতন পুতিন কোনোভাবেই অ্যালাউ করতে পারেন না। ঠিক এই জায়গা থেকেই শুরু হলো পুতিনের সেই অপ্রত্যাশিত চাল বা মিডিয়েশন। পুতিনকে আমরা সাধারণত দেখি একজন আক্রমণাত্মক নেতা হিসেবে, কিন্তু ইরান সংকটে তিনি হঠাৎ করে শান্তির দূত বা মিডিয়েটরের ভূমিকায় অবতীর্ণ হলেন। তিনি ফোন করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে, আবার অন্যদিকে কথা বললেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে। এই ফোন কলগুলো কোনো সাধারণ সৌজন্যমূলক আলাপ ছিল না, এটা ছিল একটা কড়া বার্তা। ডিএসকেলেশন অর ডিজাস্টার, অর্থাৎ হয় শান্ত হও, না হলে সবাই ধ্বংস হবে। পুতিন খুব কৌশলে এটা বুঝিয়ে দিলেন যে যদি ইরানকে অতিরিক্ত কোণঠাসা করা হয় তবে রাশিয়া তার পুরো সামরিক শক্তি নিয়ে ইরানের পাশে দাঁড়াবে। আবার ইরানকেও সতর্ক করলেন যে অহেতুক উস্কানি দিয়ে যুদ্ধ ডেকে আনা ঠিক হবে না। এই যে মাঝখানের রাস্তা বের করা, একেই বলে রিয়েল পলিটিক, যেখানে নীতি বা আদর্শ বড় কথা নয়, বড় কথা হলো জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট। এখানে আমাদের একটু নজর দিতে হবে গালফ কান্ট্রিজের দিকেও। সৌদি আরব, কাতার বা ওমানের মতো দেশগুলো কিন্তু চুপচাপ বসে নেই। আগে একটা সময় ছিল যখন সৌদি আরব আর ইরানের মধ্যে সাপে নেউলের সম্পর্ক ছিল, কিন্তু বদলে যাওয়া জিওপলিটিক্সে এখন সৌদি আরবও বোঝে যে যুদ্ধ মানেই তেলের বাজার ধ্বংস এবং তাদের উচ্চাকাঙ্ক্ষী ভিশন 2030 প্রজেক্টের সমাপ্তি। তাই তারা পর্দার আড়ালে বা ব্যাকস্টেজে ট্রাম্পের টিমের সঙ্গে কথা বলে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে, গিভ ইরান এ চান্স টু স্টেবিলাইজ। তারা চায় না আমেরিকান মিসাইল তাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে গিয়ে পড়ুক। এই কোয়াইট ডিপ্লোমেসি বা নিঃশব্দ কূটনীতি অনেক সময় বড় বড় ভাষণের চেয়ে বেশি কাজ দেয়। এবার যদি আজকের পরিস্থিতির দিকে তাকাই তবে দেখব একটা থমথমে নীরবতা কাজ করছে। প্রোটেস্ট বা বিক্ষোভের তীব্রতা আগের চেয়ে কমেছে। সরকার কিছু মৃত্যুদণ্ড বা এক্সিকিউশন স্থগিত রেখেছে। এটাকে কি আমরা শান্তি বলবো? না, এটাকে বলা যায় কাম বিফোর দ্য স্টর্ম বা ঝড়ের আগের স্তব্ধতা। কারণ ট্রাম্পের মতো একজন আনপ্রেডিক্টেবল নেতার হাতে যখন আমেরিকার রিমোট কন্ট্রোল থাকে তখন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। ইরান এখনও ভেতরে ভেতরে ভঙ্গুর বা ফ্র্যাজাইল, আর মধ্যপ্রাচ্যের আকাশ এখনও যুদ্ধ বিমানের গর্জনের অপেক্ষায় প্রহর গুনছে। একজন ভারতীয় হিসেবে আমাদের এই পুরো ঘটনা থেকে কি শেখার আছে? কেন আমাদের এটা নিয়ে মাথা ঘামাতে হবে? কারণটা খুব সিম্পল। ভারতের জ্বালানি নিরাপত্তার বা এনার্জি সিকিউরিটির একটা বড় অংশ আসে এই অঞ্চল থেকে। তাছাড়া ইরানে আমাদের বিশাল বিনিয়োগ আছে চাবাহার পোর্টে। যদি ইরান অস্থিতিশীল হয় তবে আমাদের ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর বা INSTC মুখ থুবড়ে পড়বে। কিন্তু ভারতের মোদী সরকারের একটি বিশেষ গুণ আছে, স্ট্র্যাটেজিক অটোনমি। ভারত কোনো এক পক্ষের ঢলে পড়ে না। আমরা পুতিনের সঙ্গেও কথা বলি, আবার ট্রাম্পের সঙ্গেও ডিনার করি। ভারতের এই যে নীরবতা এবং সময় মতো পরিপক্কতা বা ম্যাচুরিটি দেখানো, এটাই আসলে আজকের দিনে ভারতের সবচেয়ে বড় শক্তি। আমরা প্রমাণ করে দিয়েছি যে গলার জোর নয় বরং কাজের জোরই হলো আসল ডিপ্লোমেসি। আমাদের এই চাণক্য নীতি আজ সারা বিশ্বে প্রশংসিত। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে যদি প্রশ্ন করি
পুতিন কি সত্যিই একজন হিরো? না বন্ধুরা, রাজনীতিতে কোনো হিরো বা ভিলেন থাকে না। পুতিন এখানে স্রেফ একজন মাস্টার স্ট্র্যাটেজিস্ট। তিনি শান্তিদূত হিসেবে কাজ করেছেন, কারণ তাতে রাশিয়ার লাভ। তিনি চেয়েছিলেন শান্তির ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার বজায় রাখতে। তিনি চেয়েছিলেন আমেরিকাকে বোঝাতে যে রাশিয়ার অনুমতি ছাড়া মধ্যপ্রাচ্যে কোনো সমাধান সম্ভব নয়। আর এটাই হলো জিওপলিটিক্সের কঠোর বাস্তবতা। এখানে আবেগ নেই, আছে শুধু হিসেব। প্রতিটি পদক্ষেপ এখানে মাপা, প্রতিটি শব্দ এখানে পরিকল্পিত। বন্ধুরা, আজকের এই আলোচনার মাধ্যমে আমি আপনাদের বোঝাতে চেয়েছি যে খবরের আড়ালে যে খবর থাকে সেটাই হলো আসল সত্য। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই কথাগুলো শুনলেন, তাদের অনেক ধন্যবাদ। অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলের লক্ষ্যই হলো আপনাদের কাছে সত্যের এমন একটি দর্পণ তুলে ধরা, যেখানে আমরা হেডলাইন নয় বরং ডিপ এন্ড ডাইনামিক্স নিয়ে আলোচনা করি। আপনাদের যদি মনে হয় এই বিশ্লেষণটি তথ্যবহুল ছিল, তবে অবশ্যই নিজের মতামত কমেন্টে জানাবেন, কারণ আপনাদের মতামতই আমাকে আরও গভীরে গিয়ে গবেষণা করার অনুপ্রেরণা দেয়। মনে রাখবেন, পৃথিবীটা গোল, আর এখানকার সমীকরণগুলো তার চেয়েও বেশি গোলমেলে। তবে আমরা যদি সচেতন থাকি, তবে কোনো বিভ্রান্তি আমাদের বিভ্রান্ত করতে পারবে না। আজকের মতো আমি সুশোভন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী এপিসোডে, যেখানে আরও একটি জটিল বিষয়কে আমরা সহজ করে তুলব। ততক্ষণ ভালো থাকুন, সজাগ থাকুন এবং নিজের দেশের প্রতি গর্বিত থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।